ফরিদপুর ৪ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ভাঙ্গা থানায় হামলা করে পুলিশের গাড়ি ভাঙচুর, উপজেলা পরিষদ ও নির্বাচন অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা। এছাড়া ফরিদপুর, বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। বেলা 11:30টায় অবরোধ শুরু করে তারা। যান চলাচল বন্ধ থাকায় চরম জনভোগান্তি দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এছাড়াও ভাঙ্গার হামিরদি বাস স্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। ওই এলাকা পরিদর্শন করে জেলা পুলিশ সুপার জানান, মহাসড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে। ভোর ৬টা থেকে শুরু হওয়া হরতালে দূরপাল্লার বাস সহ জেলার ১৬টি অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে আরো জানাতে ফরিদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদ, সকাল থেকে আমরা দেখছি যে বিক্ষোভ আরো চরম পর্যায়ে পৌঁছেছে। এতদিন ধরে যে এই অবরোধ কার্যক্রম চলছে, আইনি বা প্রশাসনিক কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, আর এখন পর্যন্ত সবশেষ কি অবস্থা দেখছেন সেখানে? যেমনটি বলছিলেন, সীমানা নির্ধারণ সংসদীয় আসন ফরিদপুর ৪-এর দুটি ইউনিয়নকে, আলগী এবং হামিরদি দুটি ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর ২ আসনের সাথে সংযুক্ত করার পর থেকেই কর্মসূচি গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় গত ৫ই সেপ্টেম্বর শুক্রবার সারাদিন মহাসড়ক অবরোধ করে। এরপরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে ৩ দিনের সময় নেন স্থানীয় প্রশাসন। স্থানীয় প্রশাসনের ৩ দিনের পূর্বেই নির্বাচন কমিশন থেকে ঘোষণা আসে যে এটি কোনোভাবেই কোনো আদালত বা অন্য কোনো বিষয়ের সংশোধন পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। তবে স্থানীয় প্রশাসন তাদের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে তাদের এই গ্রামবাসী স্মারকলিপিগুলো পৌঁছে দিয়েছে এবং স্থানীয় প্রশাসন দফায় দফায় তাদের সাথে বসে শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ যাতে করে সেজন্য তাদের সাথে আলোচনা করে গেছে। কিন্তু তার ফলশ্রুতিতেও খুব একটা ফল দিনই গত 11 সেপ্টেম্বর থেকে 11, 12, 13 সেপ্টেম্বর পর্যন্ত 9, 10, 11 মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 3 দিন তারা মহাসড়ক অবরোধের ঘোষণা দেয়। এরপরে মহাসড়ক অবরোধের সমাপ্ত হওয়ার পরেও তারা শুক্র, শনি 2 দিন বিরতি দিয়ে আবার 3 দিনের মহাসড়ক। স্বরাষ্ট্রমন্ত্রী এই মহাসড়ক অবরোধের কারণে দক্ষিণ অঞ্চলের 21 জেলার যে জনদুর্ভোগ, লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের এই মূল কেন্দ্র ভাঙ্গা গোল চত্বর, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আজ তারা মহাসড়ক সকালবেলা প্রশাসনের মাধ্যমে স্বাভাবিক রাখলেও 11টার সময় পর থেকেই বিভিন্ন মহাসড়কে আন্দোলনকারীরা উঠে আসে এবং পরবর্তীতে আন্দোলনকারীদের সংখ্যা এত ব্যাপক হয়, হাজার হাজার বিক্ষুব্ধরা লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে তারা এই সড়ক অবরোধ করে প্রশাসনের উপরে চড়াও হয়। প্রশাসন তাদের নিজের জীবন জানমাল রক্ষার্থে তারা মাঠে মহাসড়ক থেকে সরে গিয়ে আত্মরক্ষায় বিভিন্ন স্থানে উপস্থিত হয়। সে সময় এরপরে হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং ইউএন অফিস এবং নির্বাচন অফিসে হামলা ভাঙচুর, গাড়ি ভাঙচুর সহ উপজেলা পরিষদ এবং নির্বাচন অফিসেও হামলা ভাঙচুরের আমরা অভিযোগ পেয়েছি। অগ্নিসংযোগও করেছেন তারা। এখন পর্যন্ত কি এর জন্য কাউকে আটক করা হয়েছে? এখন পর্যন্ত কাউকে প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে আটক করা হয়েছে এবং 90 জনের নাম উল্লেখ সহ 150 জনের অজ্ঞাত আসামি করে একটি মামলা করেছে প্রশাসন। সেই অভিযানও এখন অব্যাহত আছে। আর আজকের পরিস্থিতিতে এখনো পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করে। ফরিদপুর থেকে অবরোধ কর্মসূচির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী SM মাসুদুর রহমান। শেখ হাসিনা সহ 4 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আর 2-1 জনের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে শেষ হবে মামলার সাক্ষ্য গ্রহণ, জানিয়েছেন চিফ প্রসিকিউটর। মামলায় এ পর্যন্ত 45 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সোমবার মাহমুদুর রহমান তার সাক্ষ্যের শুরুতেই বলেন,
শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের সূচনা হয়েছিল 2008 সালের নির্বাচনের আগে দিল্লিতে। শেখ হাসিনাকে নির্বাচনে জেতাতে তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির একটি বৈঠক হয় এবং সেই অনুযায়ী একটি সাজানো নির্বাচন হয়। ক্ষমতায় এসে শেখ হাসিনা তার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে সেনাবাহিনীকে দুর্বল করার পরিকল্পনা করে, যার কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে বিডিআর বিদ্রোহের নামে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। মাহমুদুর রহমান বলেন, এই ষড়যন্ত্রের সাথে সরাসরি জড়িত শেখ ফজলে নূর তাপস ঘটনার কয়েকদিন আগে কিছু বিডিআর সদস্যদের সাথে এর পরিকল্পনা করেছিলেন। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অন্যতম সহযোগী ছিল আজ্ঞাবহ বিচার বিভাগ। বিচার বিভাগকে ব্যবহার করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিজ বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর সব পথ বন্ধ করা হয়। এই রায়ের সাথে সংশ্লিষ্ট বিচারপতিদের পুরস্কৃত করে শেখ হাসিনার সরকার। তার বিচারে যদি মনে হয় যে যথেষ্ট সাক্ষ্য, অকাট্য সাক্ষ্য উপস্থাপন করা সম্ভব হয়েছে, তাহলে সেই অনুযায়ী তিনি বিচারিক পরবর্তী প্রক্রিয়ার দিকে যাবেন। আমাদের দিক থেকে আমরা মনে করছি যে যথেষ্ট শক্তিশালী অকাট্য সাক্ষ্য প্রমাণ ইতিমধ্যেই আদালতে উপস্থাপিত হয়েছে। ট্রাইব্যুনাল চত্বর থেকে আরো জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ নেওয়া সম্পূর্ণ শেষ হয়েছে কিনা, আর বলা হচ্ছে যে আর দু একজনের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে শেষ হবে এই মামলার সাক্ষ্য গ্রহণ কার্যক্রম। এখন পর্যন্ত সেই দুই একজনের মধ্যে কারা কারা রয়েছে জানাবেন। জি, দেখুন, শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত ৪৫ জনের সাক্ষ্য শেষ হয়েছে। চিফ প্রসিকিউটর কিছুক্ষণ আগে যে ব্রিফিং করেছেন সেখানে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আর দু একজনের সাক্ষ্য এই মামলায় নেওয়া হতে পারে। ৪৫ জনের শেষ হয়ে গেছে। মাহমুদুর রহমান সাক্ষ্য দিচ্ছেন, তার সাক্ষ্যের মধ্যবর্তী অবস্থায় আছে, এখন মধ্যাহ্ন বিরতি চলছে। তারপরে মাহমুদুর রহমান হচ্ছেন ৪৬তম সাক্ষী। এরপরে এনসিপির বর্তমানে যিনি আহ্বায়ক রয়েছেন এবং জুলাই আন্দোলন অন্যতম ছাত্রদের সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম, তার সাক্ষ্য নেওয়া হবে এবং অবশ্যই এই মামলার যিনি ইনভেস্টিগেটিভ অফিসার বা তদন্তকারী কর্মকর্তা তারও সাক্ষ্য গ্রহণ করা হবে। অর্থাৎ নাহিদ এবং তদন্তকারী কর্মকর্তা হয়তো এই দুইজনের সাক্ষ্য আর নেওয়া হতে পারে, এই আজকে কিন্তু সেই আভাস চিফ প্রসিকিউটর দিয়েছেন এবং এর ফলে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে যাবে। শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ মানে হচ্ছে এই মামলার একটা বড় অংশের কাজ শেষ। এরপরে হয়তো ৭-৮ দিনের একটি যে আর্গুমেন্ট যেটি হয় সেটি হবে এবং তার পরবর্তীতে ধীরে ধীরে এই মামলা কিন্তু রায়ের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ মামলার মোটামুটি সবচেয়ে বড় অংশের কাজ এরই মধ্যে শেষ হয়ে গেছে বা যাচ্ছে, এরকম একটা পর্যায়ে রয়েছে। এবার আসি আজকে মাহমুদুর রহমান যিনি সাক্ষ্য দিচ্ছেন, তিনি এখন পর্যন্ত জুলাই আন্দোলনের ঘটনাগুলোতে তিনি আসেননি। তিনি মূলত আপনি যেমনটা খবরে খানিকটা বলছিলেন যে সেই শেখ হাসিনার প্রথম শাসনামল 2008-এর নির্বাচনের পরে সেই সময় থেকে কিভাবে তিনি তার যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার কার্যক্রম কিভাবে চালিয়েছেন, মাহমুদুর রহমান সেই ব্যাখ্যাগুলো তার মতো করে তিনি সাক্ষ্য দিয়েছেন এবং সেইখানে তিনি বলেছেন যে তিনি বাংলাদেশের যেই প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করেছেন, তিনি বিচার বিভাগকে ব্যবহার করে তার মতো করে রায় নিয়েছেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন, যাতে করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় না যায়, সেই পথগুলো সব তিনি করেছিলেন। একই সাথে তিনি এখানে আরও বিষয় নিয়ে এসছেন। তিনি শাপলা চত্বরের কথা বলেছেন যে শাপলা চত্বরে একেবারে স্পষ্ট গণহত্যা হয়েছে, মাহমুদুর রহমান সেটি দাবি করেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই ট্রাইব্যুনাল সম্পর্কে কিছুক্ষণ আগে অর্থাৎ এই মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে তিনি যে সাক্ষ্য দিয়েছেন সেখানে আপনি জানেন যে 1971 সালের যুদ্ধাপরাধের অভিযোগে জামাত এবং বিএনপি নেতাদের যাদের বিচার করা হচ্ছিল, সাকা চৌধুরী সাঈদীর যেই রায়, সেই সমস্ত রায়ের আগে স্কাইপি কেলেঙ্কারির বেশ আলোচিত একটি ঘটনা ঘটেছিল, যেটি এই ট্রাইব্যুনালের একজন বিচারক নিজামুল হক নাসিমের সাথে বেলজিয়ামের একজন প্রবাসী জিয়াউল হকের সাথে সাক্ষাৎ, তার যে স্কাইপি কেলেঙ্কারি সেখানে যে কথোপকথন হয়েছিল, সরকার কি ধরনের রায় চায়, কি ধরনের রায় দেওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল। সেই বিষয়টি মাহমুদুর রহমান কিছুক্ষণ আগে তিনি সাক্ষ্যে বলেছেন যে অর্থাৎ শেখ হাসিনার সরকার যে একটা রায় চাইতো, একটা ফাঁসির চেত, সেই বিষয়গুলো কিন্তু তাদের স্কাইপি কেলেঙ্কারির মাধ্যমে ফাঁস হয়েছিল এবং তিনি বলেছেন যে এটি আমার দেশ পত্রিকা কয়েক পর্বে প্রকাশ করার পরে উল্টো তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করা হয়েছিল। যাই হোক, তার এই সাক্ষ্যের মাঝ পর্যায়ে রয়েছে। পরবর্তীতে তিনি জুলাই আন্দোলন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় তার সাক্ষ্যের মধ্যে নিয়ে আসবেন, কারণ জবানবন্দি যা দিয়েছে তাতে আমরা তেমনটি দেখেছি, আর জবানবন্দি যা দিয়েছেন আয়োর কাছে সেই বিষয়গুলোই কিন্তু তিনি এই আদালতের সামনে সাক্ষ্য হিসাবে দিচ্ছেন। চিফ প্রসিকিউটর তারপরে আবারও বিস্তারিত ব্রিফ করবেন।
ট্রাইব্যুনাল চত্বর থেকে সাক্ষ্য গ্রহণের তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বৃহস্পতিবার ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। একই দাবিতে 19 সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে এবং 26 সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল করা হবে। সোমবার মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। এ সময় তিনি বলেন, 25টি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। সরকার নির্বাচন নিয়ে দাবি মেনে না নিলে জনগণকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। দলের 5 দফা দাবির মধ্যে আছে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। আমরা লক্ষ্য করছি জনগণের দাবিসমূহ কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এমত অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল। 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 42 জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মেয়েদের 6টি হলে 39 জন এবং ছেলেদের একটি হলে 3 জন রয়েছেন। সকালে প্রার্থীদের আচরণবিধি নিয়ে আয়োজিত এক সভায় এই তথ্য জানায় রাকসু নির্বাচন কমিশন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে বিজয় 24 হলের 3 জন, মনুজান হলে 1 জন, রোকেয়া হলে 6 জন, তাপসী রাবেয়া হলে 3 জন, বেগম খালেদা জিয়া হলে 10 জন, বিজয় 24 হলে 3 জন, রহমাতুন্নেসা হলে 9 জন এবং জুলাই 36 হলে 7 জন রয়েছেন। নির্বাচন কমিশন বলছে, যে কোনো মূল্যে সুষ্ঠু ভোট আয়োজনে বদ্ধপরিকর তারা। 29 জন কার্যকরী সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর যে নির্বাহী সদস্য বিভিন্ন সংসদের সেই নির্বাহী সদস্য 4টি হলে মোট 13 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, এখন পর্যন্ত তো মোট 42 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েই গেছেন। আগামী 25 সেপ্টেম্বর যেহেতু নির্বাচন, এখন পর্যন্ত প্রস্তুতির কি অবস্থা দেখতে পাচ্ছেন? দেখুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বলা যেতে পারে যে দীর্ঘ প্রতীক্ষিত অর্থাৎ 35 বছর পরে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন ক্যাম্পাসে গতকালকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই মূলত প্রচারণার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং আজকে আমরা দেখেছি যে প্রত্যেকটি আবাসিক হল থেকে শুরু করে এই যে কেন্দ্রগুলোর বিভিন্ন যে ছাত্রদের সমাবেশে যে স্থানগুলো রয়েছে প্রত্যেকটিতেই দেখছি নির্বাচনী প্রচারণা চলছে। বলা যেতে পারে পুরো ক্যাম্পাস জুড়ে একটি নির্বাচনী উৎসব আমেজ বিরাজ করছে, এটি এক কথা বলা যেতেই পারে। এবং আমরা দেখছি যে বিভিন্ন প্রার্থী যারা রয়েছেন ভিপি পদে যে রয়েছেন, জিএস পদে রয়েছেন, ভিপি পদে 18 জন রয়েছেন এবং জিএসএ 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সর্বমোট 306 জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা এখন দেখছি যে বিভিন্ন পদে যারা রয়েছেন তারা তাদের যে হ্যান্ডবিলগুলো রয়েছে, লিফলেটগুলো রয়েছে সেগুলো কিন্তু বিলি করছেন, সেই সাথে শিক্ষার্থীদের তাদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করছেন এবং তাদের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো পুনর্ব্যক্ত করছেন এবং তারা নির্বাচিত হলে কি করবেন বা ছাত্র অধিকার আদায়ে তাদের অবস্থান কি থাকবে এবং প্রশাসনের সঙ্গে তারা কিভাবে কাজ করবেন এই বিষয়গুলো কিন্তু তুলে ধরছেন। বিভিন্ন ছাত্র রাজনৈতিক সংগঠন যেগুলো রয়েছে তারাও কিন্তু কাজ করছে এবং তারা মূলত আমরা দেখেছি যে এখন যেহেতু ক্লাস বিভিন্ন ডিপার্টমেন্টে শেষ হয়ে গেছে এবং শিক্ষার্থীরা বের হচ্ছে, বিভিন্ন যে প্রার্থীরা রয়েছেন তারা বের হচ্ছেন এবং ডিপার্টমেন্টের সামনেই তারা অবস্থান করছেন, শিক্ষার্থীদেরকে তাদের ম্যান্ডেটগুলো তুলে ধরছেন। অনেকে গ্রুপ ওয়ার্ক করছেন যারা বিভিন্ন
বিভিন্ন প্যানেলে কাজ করছেন, তারা প্যানেল ওয়াইজ তারা শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, তাদের প্যানেল পরিচিতি করিয়ে দিচ্ছেন এবং তাদের সেই সাথে তাদের ম্যান্ডেটগুলো তুলে ধরছেন এবং দীর্ঘ 35 বছর রাকসু নির্বাচন না হওয়ার ফলে ছাত্ররা তাদের কি অধিকার থেকে বঞ্চিত হয়েছে, ছাত্রদের কণ্ঠ স্তব্ধ ছিল, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরছেন এবং এক কথায় বলা যেতে পারে যে ক্যাম্পাস জুড়েই কিন্তু উৎসব মুখর আমেজ বিরাজ করছে। সেই সাথে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি কথা বারবার বলা হচ্ছে যে তারা বলছিলেন যে এর আগে রাকসু তফসিল ঘোষণার পর থেকে একাধিকবার রদবদল হয়েছে, তফসিল পরিবর্তন হয়েছে, নির্বাচনের তারিখ পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠনগুলো তাদের যে দাবিগুলো তুলে ধরেছিল যৌক্তিকতার ভিত্তিতে সেগুলো পূরণ করা হয়েছে এবং নির্বাচন কমিশন এখন বলছেন যে এখন তারা চূড়ান্ত পর্যায়ে আছেন এবং তারা চাচ্ছেন যে কোনো মূল্যেই রাকসু নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই প্রস্তুতি তারা এরই মধ্যে সম্পন্ন করে রেখেছেন। এ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নিয়ে সর্বশেষ। রাকসু নির্বাচনের এখন পর্যন্ত সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের মতো চলছে মনোনয়নপত্র বিতরণের কাজ। সকাল 10টা থেকে নানা পদে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। এর আগে নানা পদের 30 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। দীর্ঘ 36 বছর পর হতে যাওয়া চাকসু নির্বাচন নিয়ে খুশি সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীরা। রোববার সকাল থেকে শুরু হয় চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ, যা চলবে আগামীকাল পর্যন্ত। যাচাই বাছাই হবে 18 সেপ্টেম্বর। চাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মোট ভোটার সংখ্যা 27,634 জন। 21 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা ও 25 সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী 12 অক্টোবর হবে ভোট গ্রহণ। 36 বছর পর একটা চাকরি এসেছে। আমাদের স্টুডেন্টরা হচ্ছে আমরা আমাদের বয়সটা রেস করার মতো, সবার জন্য কাজ করার জন্য যে সুযোগটা সেটা সৃষ্টি হয়েছে। স্টুডেন্টদের প্রতিনিধি হয়ে তাদের কাছে তাদের সহযোগিতা নিয়ে আমি প্রশাসনের কাছে জিনিসগুলো তুলে ধরাই মূলত আমি কার্যকরী পদে জন্য নিজেকে বেছে নিয়েছি। চাকসু নির্বাচন ঘিরে প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। প্রক্টোরিয়াল বডি ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে ছাত্র শিবির সহ কয়েকটি সংগঠন। তবে বিধি ও গঠনতন্ত্র অনুযায়ী ভোটের আশ্বাস দিয়ে নির্বাচন কমিশন বলছে সবার সম্মিলিত অংশগ্রহণেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। 3.5 দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এ নিয়ে ক্যাম্পাসের শিক্ষার্থী ও সংগঠনগুলোর মাঝে নানা আলোচনা ও হিসেব নিকাশ। এদিকে ভোটার তালিকা প্রণয়ন, মত বিনিময় সহ নানা কর্মকাণ্ডে রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা বিষয়ে পক্ষপাতের অভিযোগ কয়েকটি ছাত্র সংগঠনের। ইসলামী ছাত্র শিবিরের অভিযোগ, নির্বাচন কমিশনে বিএনপি ঘরানার শিক্ষকের আধিক্য, তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় তারা। চাকসুর যারা পরিচালনা করবেন সেই কমিটিতে বিএনপিপন্থী শিক্ষকদের যে আধিক্য, সেটা কতটুকু তারা নিরপেক্ষ ভূমিকা রাখতে পারবে, আমরা সেই বিষয়েও কি। এদিকে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন বাম ছাত্র সংগঠন অভিযোগ তুলেছেন প্রক্টোরিয়াল বডি ও প্রশাসনের কর্তাদের বিরুদ্ধে। বিগত 1 বছরে নানা বিতর্কিত কর্মকাণ্ডে প্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে দাবি তাদের। বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রক্টোরিয়াল বডি এবং বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ পদে যারা বসে আছেন তারা অতীতে পক্ষপাত দুষ্ট আচরণ করেছেন এবং আমরা মনে করছি না আসলে যে তাদের অধীনে একটা সুন্দর নির্বাচন সম্ভব। নির্বাচনটা সকলের অংশগ্রহণমূলক হোক এবং সকলে যাতে এখানে টিকে থাকতে পারে, একটা লেভেল প্লেইং ফিল্ড থাকুক, কিন্তু প্রশাসন আসলে এই ধরনের কোনো অবস্থা রাখছে না। আমরা দেখেছি বিদ্যমান যে প্রক্টোরিয়াল বডি ওনাদের যে কার্যকলাপ তা আমাদের মনে প্রশ্নের দানা বেঁধেছে। নির্বাচন কমিশন বলছে ভোটের পুরো প্রক্রিয়াকে অন্তর্ভুক্তিমূলক করতে ডিন, প্রভোস্ট, বিভাগীয় সভাপতিদের আলাদা প্রতিনিধির পাশাপাশি নির্বাচন কমিশনে পরীক্ষা নিয়ন্ত্রক ও ছাত্র উপদেষ্টাকেও রাখা হয়েছে। আমরা প্রতিনিয়ত প্রত্যেকের সাথে যোগাযোগ করছি এবং প্রত্যেক কমিশনারকেই সমান গুরুত্ব দিয়ে প্রত্যেকটা কথাকে আমরা কগনিজেন্সে নিয়ে আলোচনাটা করি। সম্প্রতি নির্বাচন কমিশনের সংস্কার চেয়ে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির। আর বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবিতে 52 ঘণ্টা অনশন করেন 9 শিক্ষার্থী। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। একসাথে জন্ম নেওয়া 6 শিশুর 4 জনের মৃত্যু, অপরিণত জন্মে ওজন কম সহ নানা জটিলতা। সুস্থ আছেন মা প্রিয়া। পদ্মা সেতুতে চালু হচ্ছে আধুনিক ইটিসি সিস্টেম। গাড়ি না থামিয়েই নির্ধারিত লেনে স্বয়ংক্রিয়ভাবে টোল দেওয়া যাবে। তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যা অমীমাংসিত থাকবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। চলার পথে অনেক চ্যালেঞ্জ আসবে, হতাশ না হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সকালে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তি কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠাতেও অগ্রণী ভূমিকা রাখছে। এই তরুণরাই 24-এ নেতৃত্ব দিয়েছেন, যুগে যুগে ইতিহাস রচনা করেছেন এই তরুণরাই। এর আগে বেলা 11টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে 12 জনের হাতে পুরস্কার তুলে দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 5টি ক্যাটাগরিতে মোট 12 জনকে এবার পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে যুব উন্নয়ন ও কর্মসংস্থানে অবদানের জন্য 3 জন, শিক্ষা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ক্যাটাগরি খাতে অবদানের জন্য 2 জন, দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতার জন্য 2 জন, জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা বা সমাজ কল্যাণে অবদানের জন্য 3 জন এবং ক্রীড়া, কলা ও সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য 2 জনকে পুরস্কার দেওয়া হয়। আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। কখনো তা জনস্বাস্থ্যের সংকট, কখনো শিক্ষার অপর্যাপ্ত সুযোগ, আর কখনো পরিবেশগত বিপর্যয়। কিন্তু চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে দিক নির্দেশনার অভাব দেখছেন আইনবিদ শাহদিন মালিক। তার মতে, সংস্কারের আকাঙ্ক্ষা থাকলেও এর বিশ্লেষণ নেই, ঘাটতি আছে ঐকমত্যেও। এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা কাটছে না, জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। 6 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে নিরলস আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই মধ্যে 7 দফা অঙ্গীকারনামার ভিত্তিতে জুলাই জাতীয় সনদের খসড়াও চূড়ান্ত হয়েছে। কিছু ক্ষেত্রে ভিন্নমত ও 84টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য হওয়ার কথা বলা হয়েছে এ চূড়ান্ত খসড়ায়। এছাড়া সনদের চূড়ান্ত খসড়ার পটভূমি ও অঙ্গীকারনামায় বেশ কিছু বিষয় যুক্ত ও পরিবর্তন এসেছে। তবে এর বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এখনো দেশ এই সংবিধানের আওতায় চলছে, সুতরাং এই সংস্কার প্রস্তাব যে 75 কিংবা 84টা, এটা বাস্তবায়নের সবচাইতে সহজ বা উপযুক্ত উপায় হলো পরবর্তী পার্লামেন্ট একটা নতুন ধরনের নির্বাচন দেখতে চাই, একটা নতুন চরিত্রের সংসদ দেখতে চাই। সুতরাং এটা এখনই করতে হবে। আপাত দৃষ্টিতে এই দুটো দাবি তো সত্য, মিথ্যা তো না। বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর আদর্শগত ভিন্নতা থাকাই স্বাভাবিক। তাই দেশের ভবিষ্যৎ গতি প্রকৃতি কিংবা সংস্কার নিয়ে একমত হওয়ার সম্ভাবনা দেখছেন না আইন বিশেষজ্ঞ শাহদিন মালিক। তার মতে, গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রস্তাবে জটিলতা আছে, নেই বাস্তবায়নের দিক নির্দেশনা। কোন কোন কমিশনের সংস্কার দেখেছে 300-400 পৃষ্ঠা, কোনগুলি বাস্তবায়নযোগ্য, কোনগুলি মানে প্রথমে করতে হবে, বাস্তবায়ন করতে হলে কি করতে হবে, অর্থাৎ কোনো বিশ্লেষণ নাই, বাস্তবায়ন পদ্ধতির কোনো দিক নির্দেশনা নাই। এগুলি বাস্তবায়ন করতে হলে কত অর্থ মানে প্রয়োজন হবে, যে সম্পদের প্রয়োজন হবে, এগুলি কোনো কিছু সম্পর্কে আলোচনা নাই। সংবিধানে লেখা থাকলেও হবে না, গণতন্ত্র নির্ভর করে রাজনৈতিক দল ও সরকারের মনোভাবের উপর বলেও মন্তব্য এই বিশেষজ্ঞের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। নদী তীরের নিচু এলাকায় পানি ঢুকে তলিয়েছে হাতীবান্ধা, আদিতমারি ও সদর উপজেলার 12টি গ্রাম।
পানিবন্দী 5,000-এর বেশি পরিবার, ডুবে গেছে আমন ধানের বীজতলা ও ফসলি জমি। বন্যা পরিস্থিতি এড়াতে তিস্তা ব্যারেজের 44টি জল কপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে লালমনিরহাটে তিস্তার পানি তীর ছাপিয়ে ঢুকে পড়েছে নিচু এলাকায়। হাতীবান্ধা উপজেলার 12টি গ্রামের নিচু এলাকার হাজারো মানুষ পানিবন্দী। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ডুবে গেছে ফসলি জমি ও শাকসবজির ক্ষেত। বাড়িঘরে পানি ওঠায় রাস্তায় আশ্রয় নিয়েছেন দুর্গতরা। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। পানি বাড়ি থেকে বেড়ায় না, বাড়ি ঘর দর ভাসি গেছে, কেমন করে থাকি। বন্যার পানির কারণে এই যে আমাদের আবাদি জমির ফসলগুলো এলে সব পানিতে মনে করেন যে তলে আছে। গরু ছাগল নিয়ে খুব অসুবিধার মধ্যে আছি, কখন যে পানি যাইবে খবর পাচ্ছি না। আদিতমারিতে দুর্গতদের সহায়তার জন্য তালিকা তৈরি করতে জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। আশা করি পানি খুব বেশি বৃদ্ধি পাবে না। বন্যার আমরা মনে করি যে বন্যার এরকম কোনো আশঙ্কা নেই। তা সত্ত্বেও আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। যদি পানি খুব বেশি হয় তখন আমরা তাদেরকে আশ্রয় কেন্দ্র এবং পরবর্তী ত্রাণ সহ অন্যান্য ব্যবস্থা করতে পারবো। এদিকে ভাঙন দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। পানি নামার সাথে সাথে কোথাও যদি আমাদের ভাঙন অধিক প্রবণ আকার ধারণ করে তাহলে আমরা ঊর্ধ্বতন দপ্তরের অনুমতি সাপেক্ষে জিও ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করব। এবছর 3 দফা বন্যার কবলে পড়ে লালমনিরহাট। এতে অন্তত 371 হেক্টর রূপা আমনের ক্ষতি হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, জলকপাট খুলে দেওয়ার পরে এলাকার এখন পর্যন্ত পানি নামার কোনো চিত্র দেখতে পেয়েছেন কিনা? নতুন করে কি আর কোনো এলাকা প্লাবিত হয়েছে? জি দেখুন, গতকাল সন্ধ্যা থেকে কিন্তু ভারতের অভ্যন্তরে থেকে হু করে পানি বাংলাদেশে প্রবেশ করার ফলে কিন্তু তিস্তার যে ব্যারেজ পয়েন্ট আছে সেই ব্যারেজ পয়েন্টের কিন্তু 44টি গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে। তারপর আমরা দেখেছি যে সেই গেট দিয়ে কিন্তু তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল যেগুলো আছে সেখানে কিন্তু পানি প্রবেশ করছে এবং সেখানকার যে রাস্তাঘাট সহ স্কুল কলেজ সহ স্থানীয় বিভিন্ন স্থাপনায় কিন্তু পানি ঢুকে গেছে। আমি সকাল থেকে রয়েছি এই বন্যা কবলিত এলাকায়। আমি একটু দেখানোর চেষ্টা করছি। আমি এই মুহূর্তে রয়েছি হায়দারিয়া বিদ্যালয় মাঠে। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে দেখছেন যে মাঠের অভ্যন্তরে কিন্তু এখন পর্যন্ত হাঁটু পানি রয়েছে এবং সেখানে কিন্তু আজকে কোনো পাঠদান সম্পন্ন হয়নি। আমি বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটি জেনেছি, তারা বলছেন যে আজকে পানি থাকার কারণে কিন্তু বিদ্যালয় কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে এবং তারা কিন্তু আজকে কোনো পাঠদান কার্যক্রম চালাননি। আমি একটু দেখাতে চাই যে আপনি দেখছেন যে এখানে যে চলাচলের রাস্তা আছে সেই চলাচলের রাস্তায় কিন্তু এখন প্রচুর পরিমাণ পানি রয়েছে এবং সেখানে কিন্তু যে দোকানপাট এবং অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোতে কিন্তু পানি রয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করি যে আমি যে ক্যামেরার চোখে যে অঞ্চলটি দেখছেন সেটি কিন্তু ফসলি মাঠ, সেখানে কিন্তু কোমর পর্যন্ত পানি রয়েছে বলে কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি আপনি একটু বাড়ি দেখানোর চেষ্টা করি, সেখানেও কিন্তু যথেষ্ট পানি রয়েছে বলে কিন্তু আমরা দেখেছি। তবে আমরা বানভাসী মানুষের সাথে কথা বলে যেমনটি দেখেছি 4 দফায় কিন্তু তিস্তাতে পানি উঠেছে। সেই পানির কারণে কিন্তু তারা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে কৃষি যে আবাদগুলো বড় আমন ধান যে আছে সেই আমন ধানের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা বলছেন যে 3 দফায় তারা কিন্তু ফসলের ক্ষতি হওয়ার কারণে তারা কিন্তু যে পানিবন্দী এলাকায় যেসব মানুষ এখন পর্যন্ত রয়েছে তাদের জন্য কি প্রশাসনিক কোনো সাহায্যের বা কার্যক্রম দেখতে পেয়েছেন কিনা? জি, আমি এ ব্যাপারে কিন্তু কথা বলেছিলাম লালমনিরহাট জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দারের সাথে। তিনি বলছেন যে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা আছেন তাদেরকে কিন্তু নির্দেশ দিয়েছেন পানিবন্দির তালিকা করার জন্য। সেই অনুযায়ী কিন্তু আমি যে অঞ্চলটিতে রয়েছি আদিতমারি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধানকান্তি রায়, তিনি আমাকে জানিয়েছেন যে স্থানীয় যে জনপ্রতিনিধি যারা আছেন তাদের মাধ্যমে কিন্তু তালিকা করা হচ্ছে এবং তাদেরকে কিন্তু ত্রাণ পৌঁছে দেওয়া হবে। তো আমরা এখনো দেখছি ত্রাণ
তৎপরতা তেমনই নেই। তবে স্থানীয় মানুষ যারা আছে তারা খুব দুঃখ প্রকাশ করছেন। তারা বলছেন যে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ত্রাণ তাদের কাছে পৌঁছায়নি। তাদের মাঝে বেশ দুর্ভোগ রয়েছে। তবে এখনও যদি বলি, তারা কিন্তু তাদের গৃহপালিত পশু সহ আবাদ সহ ব্যাপক সীমাহীন দুর্ভোগে রয়েছেন। তারা বলছেন যে এটি প্রশাসনের পক্ষ থেকে যেন সাহায্য সহযোগিতা করা হয়। তো এ ছিল আমার কাছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির সর্বশেষ। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান। ভারতের সাথে গঙ্গা চুক্তির মেয়াদ হতে হবে ৩০ বছরেরও বেশি। তবে চুক্তি নবায়নের আগে প্রয়োজনীয় পরিবর্তন আনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বলছেন, রাজনৈতিক ভিত্তির ওপর আলোচনা না হলে চুক্তি বাস্তবায়ন কঠিন হবে। শুধু গঙ্গা নয়, অভিন্ন নদীর পানি ন্যায্য হিস্সা আদায়ে দিল্লির ওপর চাপ বাড়ানোরও পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। আগামী বছর শেষ হবে বাংলাদেশ ভারত গঙ্গা চুক্তির মেয়াদ। এ নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। ৯ সেপ্টেম্বর দিল্লিতে বৈঠক করেছে দুদেশের যৌথ নদী কমিশন। এবার দীর্ঘমেয়াদী চুক্তি চায় ঢাকা, যা হতে হবে গঙ্গায় পূর্বাভাসযোগ্য প্রবাহের উপর ন্যায্য হিস্সা। তবে ভারত সরকার বলছে, চাহিদা ও পশ্চিমবঙ্গের সঙ্গে সমন্বয় করেই আলোচনা হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তার মন্ত্রণালয়কে এখনো জেআরসির বৈঠক নিয়ে কিছু জানায়নি। আমি ব্যাপারে ফিডব্যাক পাইনি এখনো, কাজে আমি কিছু বলতে পারবো না। শুষ্ক মৌসুমে গঙ্গার ৩৫,০০০-এর পরিবর্তে ৪০,০০০ কিউসেক পানি চায় বাংলাদেশ। এছাড়া মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা ও দুধকুমার সহ ১৪টি নদীর পানি বন্টন তদারকির জন্য আলাদা প্রতিষ্ঠানের প্রস্তাব দিয়েছে ঢাকা। বিশ্লেষকরা বলছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অভিন্ন নদীর সংখ্যা ৫৪টি। সবগুলো নদীর প্রবাহ আমলে নিয়েই গঙ্গা চুক্তির নবায়ন হওয়া উচিত। কাজে আমরা এই যে ৪০,০০০ কিউসেক, ১৫,০০০ কিউসেক, ২৫,০০০ কিউসেকে আলোচনা করছি, এই সমস্ত আলোচনার আগে আমাদেরকে ঠিক করতে হবে যে কি পরিমাণ পানি উৎপত্তি থেকে সাগর পর্যন্ত নদীকে বাঁচিয়ে রাখার জন্য রাখতে হবে। পানির ন্যায্য হিসাব করার সময় অভিন্ন নদীর সম্পূর্ণ পানির উপরেই আলোচনাটা হওয়া উচিত, যেহেতু আমরা এটা অভিন্নভাবে শেয়ার করছি। এই জায়গাতে আমাদের চুক্তি যেটা ছিল সেটা ইকুইটেবল নয়, আমাদের উচিত সেটাকে ইকুইটেবল করা। যে এই আলোচনাটা রাজনীতির ভিত্তিতে দুই দেশের মধ্যে সলভ করতে হবে। এখন এই ভিত্তিগুলো তৈরি করবে যার যার দেশে। এটা তো দুই দেশের কারিগরি বিশেষজ্ঞরা বসে আলাপ করলে তো সলভ হবে না। পলিটিক্যাল গাইডেন্স পাওয়া গেলে তখন কারিগরি সমাধান বের করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, গঙ্গা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর ইস্যু শুধু বাংলাদেশ ভারতের নয়, এর সঙ্গে চীন, নেপাল, ভুটানও সংশ্লিষ্ট। তাই তাদের সাথেও আলোচনা হওয়া জরুরি। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসাথে জন্ম নেওয়া ৬ শিশুর মধ্যে ৪ জনই মারা গেছে। রোববার রাতে ৩ পুত্র নবজাতক ও ১ কন্যা নবজাতকের মৃত্যু হয়। তবে তাদের মা প্রিয়া সুস্থ আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, রোববার সকালে জন্মের পর রাতে ২ ছেলে মারা যায়। সোমবার সকালে মারা যায় একটি ছেলে ও একটি মেয়ে। নবজাতক বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, গর্ভধারণের ২৭তম সপ্তাহে জন্ম নেয় ৬ নবজাতক। কিছুটা অপরিণত হলেও স্বাভাবিকভাবেই জন্ম হয়েছে সবার। তবে জন্মের সময় তাদের ওজন ছিল ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রাম পর্যন্ত। রোববার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসাথে ৬ সন্তানের জন্ম দেন নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া। এই ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। পদ্মা সেতুতে চালু হয়েছে আধুনিক ননস্টপ ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি সিস্টেম। এর মাধ্যমে নির্ধারিত লেনে গাড়ি থামানো ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে। দুপুরে লাইভ পাইলটিং আকারে এই কার্যক্রম চালু করা হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ইটিসি পদ্ধতি চালু করতে ট্রাস্ট ব্যাংকের টেপ অ্যাপের মাধ্যমে ডি টোল অপশনে গাড়ির রেজিস্ট্রেশন ও রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর RFID বুথে শুধু প্রথমবার RFID ট্যাগ চেক এবং রেজিস্ট্রেশন করতে হবে। প্রক্রিয়া সম্পন্ন হলে নিবন্ধিত গাড়িটি ৩০ কিলোমিটার গতিতে ইটিসি লেন ব্যবহার করে সেতুতে প্রবেশ করতে পারবে।
এ সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে। ভবিষ্যতে অন্যান্য অ্যাপের মাধ্যমেও এই সেবা দিতে কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। হবিগঞ্জের রশিদপুর গ্যাস ক্ষেত্রের ৩ নম্বর কূপ থেকে জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক ৮০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। রোববার রাতে কূপটিতে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়, আর সকাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড ও বাপেক্স যৌথভাবে কূপটির সংস্কার কাজ শেষ করেছে। 10 বছরে এখান থেকে প্রায় 25.55 বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গ্যাসের উপজাত হিসেবে কন্ডেনসেটও পাওয়া যাবে। বর্তমানে রশিদপুর গ্যাস ক্ষেত্রের 11টি কূপের মধ্যে 7টি থেকে প্রতিদিন গড়ে 62 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ৩ নম্বর ঘাট এবং পাবনার টেবুনিয়ায় প্রতিদিন ভোরে জমে ওঠে মাছের বাজার। পাইকারি দামে মাছ কিনতে ভিড় করেন ক্রেতারা। দুটি বাজারে প্রতিদিন বেচা কেনা হয় কয়েক কোটি টাকার মাছ। নানা প্রজাতির এসব মাছ সরবরাহ করা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথে বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরের এই মাছের বাজার। 100 বছরের পুরনো এই বাজারটিতে প্রতিদিন সকাল 10টা পর্যন্ত চলে বেচাকেনা। পাইকারি দামে মাছ কিনতে জেলার বিভিন্ন স্থান থেকে ভিড় করেন ক্রেতারা। রয়েছে ইলিশ, পাবদা, রূপচাঁদা, পাঙ্গাস সহ নদী বিলের নানা প্রজাতির মাছ। প্রতিদিন গড়ে বিক্রি হয় 4 থেকে 5 কোটি টাকার মাছ। পোয়া মাছ, চান্দা মাছ, ট্যাংরা মাছ, গুলশা মাছ, পাবদা মাছ, বিভিন্ন কোয়ালিটির মাছ আর কি আসে এখানে। বাজারে পাবলিক আয়ে, পাইকার আয়ে আয়া মাছ কেনাকাটা করে। এখন ব্যবসার পজিশন মাছের দামটা একটু বেশি হওয়াতে একটু ব্যবসাটা ডাউন আছে। নিচে নামার থেকেও তারা মাছ আনতে পারতেছে না এবং আমাদের এই জায়গায় একটু দামটা বেশি। ভোর থেকে সকাল 8টা পর্যন্ত 2 ঘন্টার জন্য বসে পাবনার টেবুনিয়া মাছের বাজার। সদর, আটঘরিয়া, ঈশ্বরদী, চাটমোহর ও নাটোরের মাছ চাষিরা আসেন এই বাজারে। এখান থেকে কিনে ঢাকাতে যায় রংপুর, দিনাজপুর, বাংলাদেশের বিভিন্ন জেলায় এখান থেকে মাছ সরবরাহ করা হয়। যারা কিনতে আসে তারা তাজা মাছ 10 টাকা বেশি হলেও তারা কিনে খায়, আরাম পায়, ভালো হয়, কোনো পচা হয় না। এক গাড়ি 70-80 হাজার টাকা, 90 হাজার টাকা প্রতি গাড়ি বেচা কেনা হয়। এখান থেকে মাছ পৌঁছে যায় রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলায়। প্রতিদিন বেচাকেনা হয় প্রায় 50 লাখ টাকার মাছ। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।